স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে শীঘ্রই লন্ডন নেওয়া হচ্ছে না, সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। নির্বাচনের দাবিতে সোচ্চার একটি দলে এখন ভিন্ন সুর, অভিযোগ জামাতের চাঁদাবাজি ও অপকর্মে জড়িতদের লাল কার্ড দেখানোর আহ্বান। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন বাধাগ্রস্তের সুযোগ দেওয়া হবে না বললেন সেতু উপদেষ্টা। এবং ব্যাংক ঋণ সহ নানা জটিলতায় ক্ষুদ্র মাঝারি শিল্প, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়াকে শীঘ্রই লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকদের মতামতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে বলেন, সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। বিকেলে এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ জানান, মায়ের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন তারেক রহমান। এদিকে আজ বিকেলেও বিএনপি চেয়ারপারসনকে দেখতে এভারকেয়ার যান ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য তিনি। ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি, সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। খালেদা জিয়াকে লন্ডনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রিঙ্কু, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলাম, আমি এই মুহূর্তে আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে গেল 23 নভেম্বর থেকেই কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের সাবেক 3 দফার প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং তিনি বেশ কিছু অসুস্থতার কারণেই কিন্তু এখানে চিকিৎসায় রয়েছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে যে বিদেশে পাঠানোর কথা রয়েছে, সেটির জন্য কিন্তু কাতারের যে অ্যাম্বুলেন্স রয়েছে, বিশেষ অ্যাম্বুলেন্স, সেটিও কিন্তু আসার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত ডাক্তাররা যেটা বলছেন বা চিকিৎসকরা যেটা বলছেন, সেটা যে এখন পর্যন্ত আসলে তিনি শারীরিকভাবে এতটা সুস্থ নন যে তাকে লন্ডনে বা বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যায়। তো আজকে বিকেলে ডাক্তার AZM জাহিদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার যিনি চিকিৎসক, ব্যক্তিগত চিকিৎসক, তিনি সাংবাদিকদের সাথে এক ব্রিফিং করেন এবং সেখানে তিনি বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু প্রস্তুত আছে এবং তবে ফ্লাই করার জন্য আসলে এই মুহূর্তে তার শরীরের পক্ষে এটি ঠিক হবে না এবং তাই তাকে লন্ডনে নেওয়ার জন্য বিলম্ব হচ্ছে। এবং একই সাথে যে স্বাস্থ্যের যে সর্বোচ্চ অগ্রাধিকার, সেটি কিন্তু দেওয়ার বিষয়ে তিনি বলেছেন এবং তারেক রহমানের বিষয়ে বলেছেন যে তার সন্তানও কিন্তু নিয়মিত তার যে স্বাস্থ্যের বিষয় রয়েছে সেটি তদারকি করছেন এবং একই সাথে প্রধানমন্ত্রীর এই যে সাবেক প্রধানমন্ত্রীর যে চিকিৎসা রয়েছে, সেটির জন্য কিন্তু দেশের চিকিৎসকরা যেমন নিয়োজিত রয়েছেন, সেরকম বিদেশের চিকিৎসকরাও নিয়োজিত রয়েছেন। একই সাথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও কিন্তু রয়েছেন এবং তিনি গতকালকে বাংলাদেশে এসেছেন এবং তার শাশুড়ির দেখাশোনা করছেন এবং আজকে বিকেলেও কিন্তু গতকালকের মতো তিনি আজকে বিকেলেও এখানে হাসপাতালে এসেছেন। তো এখন পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি, তার শারীরিক অবস্থা আসলে যতক্ষণ না উন্নত হচ্ছে বা ফ্লাই করার মতো যোগ্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে বিদেশে নেওয়া হবে না, তবে খুব দ্রুতই নেওয়া হবে বলে জানানো হচ্ছে। এবং এই ছিল আমার কাছে আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ। জি নিম্মি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ নানা মাত্রিক রাজনৈতিক প্রতিহিংসা আর জেল জুলুমে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন খালেদা জিয়া, অথচ 1990 সালের এই দিনেই তার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে মুক্তি পায় গণতন্ত্র। বাংলাদেশের রাজনীতি আশা নিরাশার এক দীর্ঘ মহাকাব্য তিনি, আপোষহীনতার এক উজ্জ্বল দূতি। বেগম খালেদা জিয়ার বহুমাত্রিকতার সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে।
আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি ম্যাডামরে সুস্থ করে আমাকে লগে যেন হাত মিলাই দিতে পারে, আবার ম্যাডামের যেন হাত মিলাইতে পারে। এভারকেয়ারের সামনে এভাবেই দুহাত তুলে প্রার্থনায় মত্ত খোদেজা বেগম। চাওয়া শুধু একটাই, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য। ম্যাডাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি নামাজ পড়ে দোয়া করি ম্যাডামের লাগে। ম্যাডামের 97 সালে আমার সাথে হাত মিলাইছে মণিপুর পাড়া। খোদেজার মতো মানুষের সংখ্যা কম নয়, এমন ভক্তি থাকবে নাই বা কেন? তিনি তো বিএনপির নেত্রী নয়, দলমতের ঊর্ধ্বে তিনি সর্বজনীন। আমার বাড়ি কুমিল্লা, মুরাদনগর থানা। আমি আইসি আমরা দেখতাম আর কি অবস্থা। আল্লাহ ওনাকে বাঁচাই রাখুক, 20 কোটি মানুষের আশা পূরণ করুক। 20 কোটি মানুষের মধ্যে একজন সৎ ব্যক্তি থাকতেই পারে। বেগম খালেদা জিয়া নারীদেরকে সবসময় ভালোবাসে এবং গরিব অসহায়কে ভালোবাসে এবং সবার সাথে মিশে। ওনার ভিতরে কোনো হিংসা অহংকার বলতে কিছুই নাই। নারীত্বের কমলতার পাশে লুকিয়ে থাকা এক লৌহদৃঢ়তা। তার রাজনৈতিক জীবন যেন এক নদীর স্রোতধারা। অগণিত ষড়যন্ত্র, অপপ্রচার, 1.5 যুগ ব্যাপী জেল জুলুমের বাধা সবকিছু ডিঙিয়ে নতুন পথ তৈরি করেছেন তিনি। সেই লৌহমানবী নেত্রী আজ শয্যাশায়ী। তার অসুস্থতা যেন পুরো জাতির মানবিকতার পরীক্ষা। রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু যে শূন্যতা বহু পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেয়, সেই শোকই তাকে এনে দাঁড় করায় জনতার কাতারে। আজ তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া কেবল বিএনপি নেতাকর্মী সমর্থকদের বিষয় নয়, এটি পুরো জাতির জন্যই মানবতার প্রশ্ন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বেগম জিয়া আধুনিক মননের অধিকারী বলেই 2003 সালে প্রাথমিকে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে আবেগঘন শুভেচ্ছা চিঠি পাঠিয়েছিলেন। এ উপহার ছিল মেধাবী শিশুদের প্রতি একজন রাষ্ট্রনায়কের আন্তরিকতা ও উৎসাহের প্রকাশ, যা আজও তাদের জীবনে অনুপ্রেরণার উৎস। তার সেই দৃঢ়তার প্রজ্ঞা দেশের জন্য এখন খুবই প্রয়োজন। এই মুহূর্তে তাই জাতির একটাই প্রার্থনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এতদিন নির্বাচনের দাবিতে সোচ্চার একটি দলের মুখে এখন ভিন্ন সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একে অশুভ লক্ষণ উল্লেখ করে তিনি বলেন, অপকর্ম আর চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখাবে মানুষ। বিকেলে সিলেটে 8 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ শেষে অনুষ্ঠানে এসব কথা বলেন জামাত আমির। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে বলে প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি কথা বলেন। সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। একটি রেফারেল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়। জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজরা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। 1000 শয্যার। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত কিংবা বিকৃতকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে নরসিংদীর 5 দোনায় একটি সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অপকর্ম শোধরাতে অন্তর্বর্তী সরকার বেশি সময় লেগেছে বলেও উল্লেখ করেন ফজল কবির খান। বলেন, সব জায়গায় অনিয়ম করা হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন লালন করা চলবে না। এই মুক্তিযোদ্ধা সংসদের পবিত্র ভূমিতে, পবিত্র জায়গায় মুক্তিযোদ্ধাদের পা যেন না পড়ে, তার দায়িত্ব দেখার দায়িত্ব মুক্তিযোদ্ধা। সুন্দর নির্বাচন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন। যার যে মত হোক, যার যে দল হোক,
যারাই বিজয়ী হন আমরা তাদের পেছনে দাঁড়াবো, কিন্তু কাউকে আপনারা সেই সুযোগ দেবেন না যে যারা এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারে, এই প্রক্রিয়াটাকে বিকৃত করতে পারে, আগের মতো ভোট কেন্দ্র দখল করতে পারে, আগের মতো। বন্যপ্রাণী রক্ষায় মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রাণী রক্ষা মানুষের নৈতিক দায়িত্ব। বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে আগারগাঁয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। আর জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি বলে মত দেন অনুষ্ঠানের আলোচকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পৃথিবী জীববৈচিত্র্যের ভাণ্ডার, যেখানে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অবিশ্বাস্য সমাহার। কিন্তু সময়ের ব্যবধানে উধাও হয়ে যাচ্ছে বন ও জলাভূমি, প্রতিনিয়ত উজাড় হচ্ছে গাছ, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এর মধ্যে শিল্পোন্নত 20 দেশের উৎপাদিত ক্লোরোফ্লোরো কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা, ফলে জীবজগতের নিজস্ব পরিবেশ এখন হুমকিতে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বন অধিদপ্তর। এতে আলোচকরা বলেন, স্থানীয়দের অংশগ্রহণ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মানুষের মধ্যে এই সেন্সটা যদি ডেভেলপ করা না যায় যে এই প্রাণীটি আমার দেশেরই সম্পদ এবং আমারও সম্পদ, এই মালিকানা এবং ওনারশিপ যদি মানুষকে না জানানো হয়, তাহলে কোনোদিন এই দেশের জীববৈচিত্র্য রক্ষা করা একা বন বিভাগের পক্ষে সম্ভব নয়। পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। সেটির জন্য কেন প্রয়োজন? প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা। প্রতিটি জীবেরই বেঁচে থাকার অধিকার আছে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তরুণ প্রজন্ম এগিয়ে আসায় বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বেড়েছে। এখন নতুন প্রজন্ম এগিয়ে এসছে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় জায়গা। বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন সেই তরুণ প্রজন্মের সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু সংখ্যায় বেশি না, কিন্তু যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করতে চায় তাদের ইকোনমিক আর্গুমেন্ট, তাদের অর্থনৈতিক যুক্তি মানুষের কাছে তারা খুব সহজে তুলে ধরতে পারে। বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন পরিবেশ উপদেষ্টা। সে আইন প্রয়োগ করবে, তার জন্য আইনের প্রয়োগের দিকে বেশি মন থাকে, বন দখলদারদের বিরুদ্ধে বেশি কাজ থাকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাংক ঋণ সহ নানা জটিলতায় এখনও পিছিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্প খাত। রাজধানীতে এক আলোচনায় সংশ্লিষ্টরা বলেন, বাধা দূর করা গেলে জিডিপিতে এই খাতের অবদান 30 থেকে 50% উন্নীত করা সম্ভব। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান অবশ্য বলেন, ইতোপূর্বে দেয়া কর প্রণোদনার ব্যাপক অপব্যবহার হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশে এখন উদ্যোক্তা সংখ্যা কোটির ঘরে। এদের বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা। জিডিপিতে যাদের অবদান 30% কাছাকাছি। যদিও ব্যাংক ঋণ সহ নানান জটিলতায় এখনও পিছিয়ে আছে দেশের মোট কর্মসংস্থানের 80% অবদান রাখা এই খাত। ওয়েব আয়োজিত অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সেসব প্রতিবন্ধকতার কথাই তুলে ধরেন বক্তারা। পাশাপাশি সম্ভাবনার কথাও বলেন তারা। প্রত্যেকটা ব্যাংকে একটা সেপারেট নারী উন্নয়ন ডেস্ক থাকবে, সেখানে নারীদের সমস্যাগুলো তারা শুনবে। 51% মেয়েরা কিন্তু আপনার কোনো উদ্যোক্তা, কোনো কাজ তারা ঝরে পড়ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে বিধ্বস্ত হয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা। উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন প্রাণী সম্পদ উপদেষ্টা। তাগিদ দেন সহজ শর্তে ঋণ দেওয়ার। আজকে পুরো মাইক্রো ক্রেডিট মানে চলতেছে এই নারীদেরকে ঋণ দিয়ে পুরা সারা দেশে, এবং এটা কিন্তু মাইক্রো ক্রেডিট বাড়ছে। তারা কিন্তু হচ্ছে অনেক বড় বেশি সুদ দিয়ে ঋণ নিয়েও তারা কিন্তু ঋণ ফেরত দিচ্ছে। অবশ্য এনবিআর চেয়ারম্যানের দাবি, ইতোপূর্বে দেয়া কর প্রণোদনার ব্যাপক অপব্যবহার হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশ যেটা করে যে একটা মানে কি বলে কমন ট্যাক্স ইম্পোজ করে যাতে করে লিকেজটা কম হয়। আমাদের এখানে আমরা ট্যাক্স ইনসেন্টিভ যেগুলো দিয়েছি এগুলো ব্যাপক অপব্যবহার হচ্ছে, ব্যাপক মানে এটা সেবাহীন অপব্যবহার হচ্ছে। এখন আমরা ধীরে ধীরে আসলে ট্যাক্স এক্সপেন্ডিচারটা বিশেষ করে কর অব্যাহতিটা কমাচ্ছি এবং চেষ্টা করছি রেশনালাইজ করার জন্য। নীতিমালার অভাবকেই নারী উদ্যোক্তাদের উৎকর্ষতার ক্ষেত্রে বড় বাধা বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর থেকে আপনারা
ফুল পলিসি সাপোর্ট পাবেন। আমরা যত ধরনের সাপোর্ট দিতে চাই, সত্যিকার অর্থে এখানে আমাদের সেন্ট্রাল ব্যাংক খুব আন্তরিক। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শত কোটি টাকার প্রায় ৮০ একর বালু মহলের জায়গা জোরপূর্বক দখল করে বালু ও পাথর উত্তোলন করছে সুনামগঞ্জের তাহিরপুরের ঢালারপাড়ের প্রভাবশালীরা। এতে সরকারি ডিসির খতিয়ান, ধর্মীয় ও ব্যক্তি মালিকানার জায়গা রয়েছে, কিন্তু মুখ খুলতে সাহস পাচ্ছে না ভুক্তভোগীরা। এ বিষয়ে অভিযান চলমান বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় সরকারি, ধর্মীয় ও ব্যক্তি মালিকানার সমৃদ্ধ বালু ও পাথর মহল দখলে নেমেছে প্রভাবশালী মহল। পুরান লাউর মৌজার ডিসিরি খতিয়ানের জায়গা, বন ও পরিবেশ অধিদপ্তরের সরকারি জায়গা সহ মোট ৮০ একরের প্রায় ১০০ কোটি টাকার বালুচর প্রভাবশালীদের দখলে। পুলিশও করে নিয়ে হামলা সামলা করতে বাইক থাকতারা না, এই অবস্থার বড় চাচার কাছ থেকে টাকা নিয়ে ওনাদেরকে বয় দেখায়, মামলার হুমকি দেয়। জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে সেভ মেশিন ও ক্যাশার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু ও পাথর উত্তোলন করে আসছে। গ্রামের একাধিক বসত ভিটা হুমকির মধ্যে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন প্রভাবশালী মহল। এই যে জায়গা 50 বছর আমার দখলে, আমি সরকারি রায়ও পাইছি। এটা হলো পুরান লাউর মৌজা, একটা মামলা করাইছে। আমি যাবি কইরা হুমকি তুমকি দে, আমরা বাড়ি ঘর তোর ভাঙি লইব, এন্ড করবো সেন্ড করবো। আমার জায়গা আমি কাগজে উপস্থিত আছি। এখন বেলায়েত নামে একজন তৈরি হয়েছে, তার সে বলতেছে তার কাগজ আছে, তাই আমরা বলছি যে কাগজ নিয়ে তুমি আসো। সরকারি, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধারে সরকার ও প্রশাসনের জোর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। এই জায়গা থেকে বালু বেচা ওরা কোটি কোটি টাকার মালিক। আমি তাদের পার্শ্ববর্তী, তাদের বাড়ির পাশে জায়গাটা থাকাতে আমি জায়গা যাইতে পারতেছি না, বিভিন্ন ভয়ভীতি দেখাইতেছে আমারে। অদিত্যপুরের পাশে আমার 2 দাগে 65% জায়গা, এক দাগে আর এক দাগে হইল 50%। এই জায়গাটা জুড়ে খাইতেছে। বালু তুলিয়া বালু বিক্রি করে প্রতি রাতে 20-30 লক্ষ টাকা বালু বিক্রি করে। এটা একটা নদীর মতো করে নিছে। ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও নৌ পুলিশের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পার কাটা বন্ধের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, নৌ পুলিশ সবার সমন্বয়ে আমরা কিন্তু টাস্কফোর্স অভিযান পরিচালনা করতেছি। ভূমিক্ষেকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফ উপজেলার উলুচামারি কোনাপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী মিজানের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র মজুদ থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স, স্কোয়াড এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট। এ সময় একটি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি পিস্তল সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে শীঘ্রই লন্ডন নেওয়া হচ্ছে না, সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। নির্বাচনের দাবিতে সোচ্চার একটি দলে এখন ভিন্ন সুর। অভিযোগ জামাতের। চাঁদাবাজি ও অপকর্মে জড়িতদের লাল কার্ড দেখানোর আহ্বান। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন বাধাগ্রস্তের সুযোগ দেয়া হবে না বললেন সেতু উপদেষ্টা। এবং ব্যাংক ঋণ সহ নানা জটিলতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।